নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি সৈকত। প্রথমেই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষ, এখানে বাঙালির আবেগ, বাঙালির পরম্পরা, বাঙালির ঐতিহ্য, একটা বাঙালি আনার কোথাও ছাপ রয়ে গেছে। কিন্তু এই পয়লা বৈশাখ নিয়েও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের একটা যে আইডেন্টিটি বা পশ্চিমবঙ্গের যে একটা তার যে ঐতিহ্য, তার দীর্ঘদিনের পরম্পরা, সেটাকে কোথাও একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। যে পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস, এই দুটো নিয়ে একটা দ্বিমত বা আরও ত্রিমত বা চতুর্মত যাই থাকুক না কেন, আমরা আগে চলুন একটু জেনে নেবার চেষ্টা করি যে এই পয়লা বৈশাখ এটা কতটা গুরুত্ব বাঙালির জীবনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আপনাকে স্বাগত স্যার আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। স্যার, প্রথমেই যেটা আপনার কাছে আমি জানতে চাইবো যে পয়লা বৈশাখ এটা তো একেবারেই বাঙালির কোথাও তার নিজের আত্মার আত্মিকতার সঙ্গে জড়িয়ে গেছে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো বাঙালি কিভাবে এই পয়লা বৈশাখকে রিলেট করছে, কিভাবে একাত্ম হচ্ছে। এটা তো আমার তো দীর্ঘ জীবন, 88 বছর। আমি জন্মেছিলাম পূর্ব বাংলার গ্রামে। সেখানেও পয়লা বৈশাখ উদযাপন করতেন আমার মা। তারা যে সন্তানদের ভালোর জন্যে নানা রকম ব্রত, যেমন নদীতে স্নান করে এসে কুলোর জল ঘাসের পাতায় ভিজিয়ে আমাদের ছিটিয়ে দিতেন, এবং সেদিন একটু ভালো খাওয়া দাওয়া হতো, নতুন জামা কাপড় পরা হতো। এটা হচ্ছে গ্রামের ছবি। শহর অঞ্চলে যে দোকানপাটগুলো ছিল, দোকানপাটে বিশেষ করে হিন্দুদের দোকানে একটা হালখাতা উৎসব হতো। সেখানে খদ্দেরদের আমন্ত্রণ করা হতো, তাদের নানা রকমভাবে মিষ্টি টিষ্টি খাওয়ানো হতো। আর খদ্দেররা অনেকে ওই খাতায় যে দেনা লেখা থাকতো, ধার দিয়ে জিনিস নিয়েছেন, তারা সেই ধার শোধ করতেন। আবার হয়তো নতুন খাতা খোলা হতো যে পরে তারা লিখিয়ে জিনিসপত্র নেবেন। এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে একটা প্রচলিত রীতি ছিল। কিন্তু তারপরে নতুন নতুন উৎসব শুরু হলো। যেমন আমি যখন কলকাতায় এলাম, তখন দেখতাম যে ক্লাবগুলো ওই বাচ্চাদের নিয়ে প্রভাত ফেরি করছে। এই ড্রাম বিগুল বাজিয়ে, মার্চিং এতে কেটল ড্রাম এই সমস্ত বাজিয়ে বাচ্চারা সকালে প্রভাত ফেরি করছে। কখনো তার সঙ্গে একটা ট্রাকে করে গান হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, এসো হে বৈশাখ, এসো এসো ইত্যাদি হচ্ছে। তাহলে বাচ্চাদের প্রভাত ফেরিটা আমি অনেক দিন আগে থেকে দেখছি, স্বাধীনতার পর থেকেই প্রায় দেখছি। এখন তো আবার ঢাকাতে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার অনুকরণে পশ্চিমবাংলাতেও একটা মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। ঢাকাতে মঙ্গল শোভাযাত্রাটার একটা আগের পরম্পরা ছিল। সেটা হলো একটা জন্মাষ্টমীর মিছিল বেরোতো, সেটা জন্মাষ্টমীর দিনে। সেই মিছিলটা কলকাতায় যেমন চৈত্র মাসের শেষে চড়কের দিনে একটা সং বেরোতো কলকাতায়, সেটা অনেক দিন 19 শতাব্দী থেকে সং বেরোতো, তাতে নানা রকম গান বাজনা হতো। সেটাও বর্ষর শেষের দিন হতো। আর ঢাকার জন্মাষ্টমীর মিছিলটা জন্মাষ্টমীর দিন হতো। বলদা চৌধুরী বলে একজন ছিলেন, তিনি সেটা প্রবর্তন করেছেন। তো ঢাকাতে পয়লা বৈশাখের ব্যাপারটা যে মঙ্গল শোভাযাত্রা, সেটা ওই জন্মাষ্টমীর মিছিলের একটা স্মৃতি যেন নিয়ে, কিন্তু সেটা খুবই বর্ণাঢ্য। তাতে নানা রকম মুখোশ, নানা রকম মূর্তি, ফাইবার গ্লাসের মূর্তি, একটা বাঘ, একটা কুমির, একটা সিংহ লোকের কাঁধে কাঁধে যেন চলেছে, এবং তাতে গান হচ্ছে, হচ্ছে। ফলে ঢাকায় পয়লা বৈশাখ দিনটা একটা অসাধারণ উদযাপন বা উৎসবের দিন হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে বোধহয় এটা 1986-83 থেকে হবে, তারিখ আমার নাও ঠিক হতে পারে। এই ঢাকাতে যখন হলো, মানে স্বৈরাচারী শাসক একনায়কতন্ত্র হলো,
তখন থেকে ছায়ানট বলে ঢাকার একটি গান শেখানোর প্রতিষ্ঠান, সঞ্জিদা খাতুন এবং তাঁর স্বামী ওয়াহিদুল হক এর প্রতিষ্ঠাতা। এই ছায়ানট পয়লা বৈশাখের দিন রমনা বলে যে ময়দান আছে তার বট গাছ বা অশোক গাছের নিচে 300-400 ছেলে মেয়েদের নিয়ে গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান করতেন। সেটা এখনও চলছে, এখনও এবছরও হয়েছে। ফলে পয়লা বৈশাখ অনেক রকমের একেবারে পুরনো ঐতিহ্য ধরে হয়ে এসছে, গ্রামে এখনও হয়, দোকানগুলোতে এখনও হয়। আবার নতুন নতুন যে শুরু হয়েছে নতুন ঐতিহ্য, মঙ্গল শোভাযাত্রার ঐতিহ্য এখানেও তাই, ঢাকাতে এবং এদেশে। ফলে পয়লা বৈশাখ দিনটা আমাদের প্রাচীন এবং নতুন দুটো মিলে একটা অসাধারণ নববর্ষের দিন, এবং বাঙালি নিজের আত্মপরিচয়টা সন্ধান করে মনে হয়। ঠিক আছে, অন্য দিন তাকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কাজকর্ম করতে হয়, মাসের মাইনে পায়, অফিস আদালত স্কুল চলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু পয়লা বৈশাখ, 25শে বৈশাখ বা আমাদের ধর্মীয় উৎসব বা আধা ধর্মীয় সামাজিক উৎসব, বিয়ে, অন্নপ্রাশন, এগুলো সব হয় বাংলা পঞ্জিকা অনুযায়ী। তখন আমরা বাংলা একটা সঙ্গে জুড়ে থাকি। এই হলো এটা খুব ভালো বললেন যে সারা বছর আমরা ইংরেজি ক্যালেন্ডারে কাজ করি, সেটাও তো সরকারি তাগিদেই করতে হয়। কিন্তু এই কিছু দিন আছে, যেমন 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দিন, পয়লা বৈশাখ, এই দিনগুলোতে আমরা বড্ড বেশি বাঙালিত্বের একটা আবেগ আমাদের মধ্যে কাজ করে। স্যার, একটা জিনিস আপনি কথার মধ্যে বলছিলেন যে হিন্দু ধর্মের যারা মূলত তারা এই উৎসবটাকে বেশি করে পালন করেন। ভারত দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হয়, আমরা সবাই জানি। একটা হচ্ছে পাকিস্তান এবং এদিকে ভারত, তারপরে সেটা আরও দুটো ভাগে ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পয়লা বৈশাখ দিনটা কি কোথাও যারা অবিভক্ত ভারতে সেই সময় মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিলেন তারাও একইভাবে পালন করতেন? সেইটা কি এখনও এই ধারা অব্যাহত আছে? আমার ধারণা তারা করতেন। পয়লা বৈশাখ নববর্ষে তাদের কিছু অনুষ্ঠান ছিল, কিন্তু এ সম্বন্ধে আমি বিশেষজ্ঞের মতো কিছু বলতে পারি না। কিন্তু ঢাকাতে এবং বাংলাদেশে পয়লা বৈশাখ ব্যাপকভাবে পালন করা হয়। অর্থাৎ বাংলাদেশে হাজার হাজার জায়গায় সন্ধেবেলায় তারা পয়লা বৈশাখের অনুষ্ঠান করে, সেটা আমি লক্ষ্য করেছি। কাজে এটা মুসলমান সামাজিক ঐতিহ্যের মধ্যে কিছু না থাকলে এটা এত হতে পারে না। নিশ্চয়ই তারাও পালন করতেন। আমার ধারণা তাদের মধ্যে পয়লা বৈশাখের কিছু অনুষ্ঠান ছিল। স্যার, একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাইবো যে সাম্প্রতিককালে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের সঙ্গে, অর্থাৎ আমরা যে বাংলায় বসবাস করছি এই মুহূর্তে, এই বাংলা একটা সময় পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল। সেটা পরবর্তীকালে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কিছুদিন আগে তৎকালীন প্রাদেশিক আইনসভায় একটা আইন পাশ হয় এবং দেখা যায় যে একটা ভোটাভুটির ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়, না হলে দাবি করা হচ্ছে সেটা পাকিস্তানে চলে যেতে পারে। মানে অবিভক্ত বাংলাটাকে ভাগ করা হয়, একটা অংশ হয় পশ্চিমবঙ্গ, আর একটা অংশ মানে তখন পূর্ব পাকিস্তান। আবার কিছু জেলা আসামের সঙ্গে যুক্ত হয়ে যায়, সিলেট যেমন আসামের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমাদের বাংলার এই পশ্চিম বাংলারও কিছু জেলা পাকিস্তানে চলে যেতে পারতো, যেমন মুর্শিদাবাদ জেলা চলে যেতে পারতো, খুলনাটা পশ্চিমবঙ্গে আসতে পারতো। এইরকম দ্বিধার মধ্যে কিছুদিন চলে, তারপর একদিন দেখা যায় যে মুর্শিদাবাদটা পশ্চিমবঙ্গে এলো, খুলনাটা পূর্ববঙ্গে চলে গেল। এইরকম ছিল, মানে অখণ্ড বঙ্গভূমি আগে যেটা ছিল সেটা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ এবং প্রথমে পূর্ববঙ্গই ছিল, পরে পূর্ব পাকিস্তান নাম হয়। স্যার, যেহেতু বাংলা ক্যালেন্ডার পয়লা বৈশাখ মানে বাঙালির ক্যালেন্ডার বলা যেতে পারে, সেটা তো আর অন্য কোনো রাষ্ট্রে মানা সম্ভব না, এটা শুধু বাংলার ক্ষেত্রেই মানা সম্ভব। আর যেহেতু আমরা বাঙালি এবং বাংলার হিন্দুদের জন্য বা একটা হিন্দু স্থান হিসেবে বাংলাকে সে সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বা বিজেপি দাবি করে যে তারা এটাকে হিন্দুদের হোমল্যান্ড বলে দাবি করেছিলেন। আমি সেই বিতর্কে যাচ্ছি না। সেই কারণেই কি পশ্চিমবঙ্গের সঙ্গে পয়লা বৈশাখের এই ঘনিষ্ঠতা?
নাকি সেটা পূর্ববঙ্গ থেকেই আমাদের পাওয়া? শ্যামাপ্রসাদ এক সময় অখণ্ড বাংলাকেও স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে চেয়েছিলেন। এটা ইতিহাসের খাতিরে আমাদের বলতে হবে, ফজলুল হকের সঙ্গে মিলে এটা অখণ্ড বঙ্গভূমি, সেটা একটা স্বাধীন রাষ্ট্র হবে সেটা ভেবেছিলেন। পরে সরে আসেন। কিন্তু মানে বাঙালির সংস্কৃতির দিক থেকে ভাষা যেহেতু এক, সেহেতু সংস্কৃতির হিন্দু হোক মুসলমান হোক, কারণ প্রচুর মুসলমান তো আগে হিন্দু ছিলেন। বাংলার মুসলমানরা তথাকথিত তলার মানুষ যারা ছিলেন তারা হিন্দু ছিলেন, হয়তো উঁচু জাতের অত্যাচারে তারা মুসলমান বা রাজার অত্যাচারে মুসলমান হতে বাধ্য হয়েছে। ফলে প্রাচীন ঐতিহ্য তাদের মধ্যেও থেকে গেছে। ফলে এটা একটা অখণ্ড বাঙালির সংস্কৃতির অন্তর্গতই থেকে গেছে মনে হয় আর কি। সেটা নৈতিক নেতারা যতই চেষ্টা করুন ভাগ করেন। স্যার, আমরা এখন দেখছি যে বাংলা, বেঙ্গলি এবং হিন্দিতেও একটা বাংলা বলার কথা বলা হচ্ছে। অন্যদিকে আরেকটা জিনিস বলা হচ্ছে যে বাংলার সঙ্গে পশ্চিম নামটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরনো ইতিহাসকে স্মরণ করে। আমাদের এখন কোনটাকে মেনে নেওয়া উচিত, এই বাংলার বাসিন্দা হিসেবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে? পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমরা যদি বাঙালি হিসেবে শুধু পশ্চিমবঙ্গের কথাই ভাবি, তাহলে অন্য বাঙালিদের প্রতি, বিশেষ করে পূর্ব বাংলার হিন্দুদের প্রতি অবিচার করা হবে এবং তাদের আমরা অবহেলা করছি। তাদের সুখ দুঃখের প্রতি আমাদের কোনো নেই, তাদের সংস্কৃতির প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই, এটা মনে হবে। ফলে আমি বাঙালি বলতে এখনও একটা সাংস্কৃতিক সত্তা বুঝি, এটা কোনো রাজনৈতিক সত্তা নয়, একটা কোনো রাষ্ট্রের অধীন কিছু নয়। এমনকি এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, ত্রিপুরা, কাছাড় এবং বাংলার বাইরে ভারতে বা সারা পৃথিবীতে যত বাঙালি আছে, সব বাঙালি একটা আত্মপরিচয় তারা তারা স্বীকার করে। আমি নিউ ইয়র্কে গিয়ে দেখে এসেছি বাঙালিরা সেখানে, সেটা হিন্দু বাঙালি হোক মুসলমান বাঙালি হোক, তারা বাঙালিত্বকে কীভাবে মূল্যবান বলে মনে করে, বাংলা ভাষাটাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এটা নিউ ইয়র্কে আছে, কানাডায় আছে, লন্ডনে আছে, এটা সব জায়গাতেই আছে। সেই জন্যে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ করে শুধু বাঙালির পশ্চিমবঙ্গ, এটা অত্যন্ত সংকীর্ণতার একটা পরিচয়। স্যার, আমরা দেখি যে বাঙালি বলতে আমাদের কিছু চেনা পরিচিত জিনিস আমাদের মাথায় আসে। যেমন বাঙালি মানেই মনে হয় যে ছেলেরা ধুতি পাঞ্জাবি, মহিলাদের শাড়ি। বাঙালি মানে মনে হয় মাছে ভাতে বাঙালি, এরকম অনেক প্রচলিত শব্দ বাঙালির সঙ্গে জড়িয়ে আছে। বাঙালি মানে রাজনৈতিক তর্ক, বাঙালি মানে সবচেয়ে বেশি আলাপ আলোচনা, সাহিত্য রচনা, সব জায়গায় বাঙালির ছাপ। কোথাও কি বাঙালির এই অস্মিতা, বাঙালির এই পরম্পরা, এটা কোথাও কি একটা পশ্চিমী কালচারের সঙ্গে মিশে কোথাও হারিয়ে যাচ্ছে? সব পৃথিবীর সমস্ত সংস্কৃতি অন্যান্য সংস্কৃতির দ্বারা স্পৃষ্ট বা আক্রান্ত হয়। ধরো তুমি যদি জাপানে যাও, কোনো জাপানি বা চীনা নিজেদের পোশাক পরছে খুব কম দেখবে শহর অঞ্চল, তারা পুরোপুরি পশ্চিমী পোশাক গ্রহণ করেছে। কিন্তু তাদের খাওয়া দাওয়া বা তাদের ভাষা, তাদের শিক্ষা, তাতে তারা জাপানিটা পুরো রেখেছে। আমাদের বাঙালিদেরও সেটা একটা সমস্যা যে আমরা কতটা আন্তর্জাতিক হব, কতটা বাঙালি থাকব। এর মধ্যে পৃথিবীর সমস্ত জাতকেই একটা না একটা লড়াই করতে হয়। এখন যেটা হচ্ছে, আমরা যেহেতু একটা ইংরেজি ভাষী সাম্রাজ্যের অধীন ছিলাম এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছি, ফলে আমাদের অনেকের ধারণা যে আমরা ওইটা খুব ভালো, কারণ ইংরেজি শিখতে হবে, না হলে ভালো চাকরি পাবো না, লেখাপড়া করতে পারবো না, বিদেশে যেতে পারবো না। এইটা শেখাতে অনেকে মনে করি যে বাংলাটার কোনো দরকার নেই, বাংলাটা ভুলে যাওয়াই ভালো, ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, বাংলা শেখাবার কোনো দরকার নেই। এটা একটা প্রবণতা। কিন্তু তার বাইরে আরেকটা প্রবণতাও আছে, না
আমরা এই বিদেশে গেলে সেটা দেখবে যে জন্মভূমির কথা বড় বেশি মনে হয়। এবং বিদেশে বাঙালিরা বাংলা ভাষায় লিখছে, গল্প লিখছে, কবিতা লিখছে, উপন্যাস লিখছে, তারা তাদের ভাষাটাকে ছেড়ে দিচ্ছে না। ফলে এই লড়াই একটা দান্দিকতা যাকে বলেছেন যে ডায়ালেকটিক্স, এই দান্দিকতা সবিরোধ থাকবেই, সব সংস্কৃতিতেই থাকবে। বাঙালিদের সংস্কৃতিতে একটু বেশি করে আছে, কারণ আমরা এক সময় ওই ইংরেজদের সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়েছিলাম। আমাদের এখনও সুযোগের ভাষা ইংরেজি বলে আমরা মনে করি, উন্নতির ভাষা ইংরেজি বলে আমরা মনে করি, সেটা খানিকটা সত্যি। ফলে বাবা মা ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে দিতে বাধ্য হন, কিন্তু তা সত্ত্বেও আরেকটা প্রবণতাও আছে যেখানে বাঙালিরা বাঙালিত্বের পরিচয়টা রাখতে চায়। স্যার, এই ভাষার কথা যখন বললেন, আজকের দিনে এই কথাটা আমাকে বলতেই হবে যে একটা দেশ স্বাধীন হয়েছে শুধু ভাষার তাগিদের জন্য, এটা বোধহয় সারা বিশ্ব খুঁজলে আর কোথাও পাওয়া না, যায় না। ঠিক কথা। তাহলে সেই ভাষা শুধু বাংলাদেশের বাংলাদেশ শুধু বাংলাকে আঁকড়ে বাজবে, আর যে বাংলায় আমরা আছি সেই বাংলাও তো আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা কোথাও যেন বাংলাকে ততটা গুরুত্ব দিই না যতটা অন্যান্য আন্তর্জাতিক ভাষা বা অন্যান্য ভাষাকে আমরা নতুন করে। একজন বাঙালি ছাত্রকেও আমরা দেখি সে স্প্যানিশ শিখছে, ইংরেজি শিখছে, রাশিয়ান শিখছে, বিভিন্ন ভাষা শিখছে, কিন্তু বাংলার মধ্যে যে কত মধুর মধুর ব্যাপার রয়েছে, বাংলা ভাষার যে কত ব্যাকরণগত দিক রয়েছে, সেটা নিয়ে কারণ না, বাংলাটা গুরুত্বপূর্ণ ভাষা, কিন্তু বাংলা ভাষাকে শিখলে, বাংলা ভাষাকে লালন করলে, ভালোবাসলে অন্য ভাষা শিখবে না, এটা কোনো যুক্তি নয়। তোমাকে সব রকম ভাষায় তুমি যে ভাষা ভালো বুঝবে, তাতে তোমার কাজ হবে, সেই ভাষা তুমি শিখবে। বাঙালিকে আমি ওই কুয়োর ব্যাঙ বলে মনে করি না। তো সব ভাষায় শিখবে, কিন্তু এখন হয়েছে কি, ইংরেজিটা বলতে পারলে আমাকে বাবু হিসেবে সবাই ধরবে। আমি যদি ইংরেজি না শিখি, কেউ আমাকে বাবু বলবে না, বলবে গাঁইয়া, অশিক্ষিত বলবে, কেমন। ফলে সেই যে আমাদের ঔপনিবেশিক একটা সংস্কার থেকে গেছে, তার ফলে ইংরেজির প্রতি আমাদের দুর্বলতাটা একটু বেড়েছে। এই দুর্বলতার একটা ভিত্তিও আছে, কেমন। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি এই যে পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, এটা মিলে একটা বাঙালি সংস্কৃতি তৈরি হয়েছে। এর প্রতি আমাদের সব বাঙালি যে মুখ ফিরিয়ে নিচ্ছে তা নয়, শুধু আমাদের সচেতন থাকতে হবে যে আমাদের ভাষাটা যেন একটা খিচুড়ি ভাষা না হয়ে যায়। কথায় কথায় ইংরেজি, আমি অ্যাকচুয়ালি তোমাকে এ কথাটা বলতে চাইনি, বাট ওই কথাটা বললো, সো আমি এই খিচুড়ি ভাষাটা যেন আমরা এড়িয়ে চলি। আমরা বাংলাটা যাতে বাংলার মতো শোনায় সেটা বলি। অন্য ভাষা শিখুক, ইংরেজিও ভালো করে শিখুক, স্প্যানিশ শিখুক, ইটালিয়ান শিখুক, জাপানিজ শিখুক, শিখছে প্রচুর বাঙালি ছেলে মেয়ে অন্য ভাষা শিখছে, সেটা খুব আনন্দের কথা। কিন্তু বাংলা ভাষা ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে না, বাংলা ভাষা ভুলিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না, বাঙালিত্ব ভুলিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। এই যারা বাধ্য হয় বিদেশে চলে যায়, বিদেশের নাগরিক হয়ে যায়, তাদের কথা আলাদা, আমরা আর ফিরবো না, আমরা আমেরিকান হয়ে থেকে যাব, তাদের কথা আলাদা। তারা কিন্তু সব বাঙালি এরকম নয়, বেশিরভাগ বাঙালি এরকম নয়। স্যার, বাঙালির কথা যখন আমাদের আসে, তখন আজকে পয়লা বৈশাখের দিনে একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করতেই হবে, সেটা হচ্ছে যে রবি ঠাকুরের জন্মদিনে আমরা রবীন্দ্র চর্চা করি, আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে তার অনুসরণ করি। পয়লা বৈশাখের জন্য বিশেষ কোনো অনুশীলনের প্রয়োজন হয়? কারণ পয়লা বৈশাখটা আমরা শুধুমাত্র আমাদের কোথাও মনে হয় যে আমাদের নতুন জামা কাপড় পরলেই বোধহয় পয়লা বৈশাখ পালন করা হবে, কিন্তু এই পয়লা বৈশাখে হালখাতা আছে, আরও যে রিচুয়ালসগুলো আছে, যেটা বাঙালি বঙ্গজীবনের অঙ্গ হয়ে আছে, নতুন কোনো অনুশীলন কি প্রয়োজন? না, ধরো পয়লা বৈশাখের কোনো মহৎ স্রষ্টার জন্মদিনের যুক্ত নয়। আমরা রবীন্দ্রনাথকে ব্যবহার করি, আমরা নজরুলকে ব্যবহার করি, আমরা জীবনানন্দকে ব্যবহার করি, আমরা বাংলা সাহিত্যকে ব্যবহার করি। কাজে তারা তো আছেন, তাদের আমরা শুধু 25শে বৈশাখ বা 13ই জ্যৈষ্ঠর জন্য আমরা তাদের নির্বাসিত রাখি না। ফলে
আমাদের পুরো সাহিত্য, সঙ্গীত, সমস্ত সংস্কৃতি সবই আছে পয়লা বৈশাখের জন্য। আমরা সেগুলো ব্যবহার করব, ক্ষতি কী? বাঙালি অস্মিতা নিয়ে আপনার কোনো আক্ষেপ হয় যে বাঙালি তার অস্মিতা ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছে, বাঙালিত্বটা ক্রমশ তার থেকে বাঙালি দূরে সরে যাচ্ছে? যতটা না বেশি বাঙালি বাংলাদেশের মানুষরা আমাদের পোশাক, রুচি থেকে শুরু করে সব কিছু তার অস্মিতার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, এই অনুভব কখনো হয়? আমার অতটা মনে হয় না। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি আন্তর্জাতিক। তারা অনেক আগে থেকে বাইরে যাচ্ছেন। চট্টগ্রাম, নোয়াখালী থেকে নাবিকেরা অনেক আগে বিলেতে, লন্ডনে, নিউ ইয়র্কে তারা গেছেন, তারা বসতি স্থাপন করেছেন। ফলে তারাই যে বাঙালি সংস্কৃতিকে পুরোপুরি ধরে রেখেছেন তা নয়, তারা আন্তর্জাতিক হয়েছে। আমাদের মনে হয় যে বাঙালি হয়তো এক সময় ব্রিটিশ আমলে হয়েছে, যেমন ওই মাইকেল মধুসূদনের একটা নাটকের কথা মনে আছে, একে কী বলে সভ্যতা, তাতে একজনই বাংলায় লায়ার বলেছে ইংরেজিতে, ভয়ঙ্কর রেগে গেছে, তুমি আমাকে লায়ার বললে কেন? তখন বন্ধুকে মারতে গেছে, তখন বন্ধুরা ছাড়িয়ে দিতে বলছে, সামান্য ব্যাপার নিয়ে কেন এই করছো? না, ও আমাকে লায়ার বললো, সেটা সামান্য ট্রাইফলিং, ও আমাকে বাংলা করে মিথ্যেবাদী বললে না কেন? তাতে কোন শালা রাখতো? বুঝতে পারছো? একটা সময় ছিল এই নব্য বাবুরা, তারা খুব বেশি তাদের ইংরেজির কাছাকাছি অন্তত ভাষায় যেতে চায়। এখন অতটা নেই। এখন দুটো ভাষার মধ্যে ঝগড়াটা কমানোর দিকে মানুষের আগ্রহ বাড়ছে। অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে। আমি দুটো জিনিস আপনার কাছে স্যার জানতে চাইবো, যে বাঙালির খাদ্যাভ্যাস, এটা বাঙালির একটা বোধহয় ভীষণ বড় আইডেন্টিটি, কারণ বাঙালিকে দুভাবে চেনা যায়, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির পোশাক, বাঙালির ভাষা, এই হচ্ছে বাঙালির মূল সম্পদ। তো কোথাও বাঙালির খাদ্যাভ্যাসটা কি পাল্টে যাচ্ছে? আমি জানি না, আমি যদি বাঙালি হই আমার খাদ্যাভ্যাস বদলায়নি। অবশ্যই কলকাতা শহরগুলোতে দেখবে সারা পৃথিবীর খাবার পাওয়া যাচ্ছে। যাদবপুরে তুমি লেবানিজ খাবার পাবে, কোথাও জাপানিজ রেস্তোরাঁ খোলা হয়েছে, সুশি তাতে পাওয়া যায়, তিব্বতি মোমো, দক্ষিণী খাবার। বাঙালির খাদ্যাভ্যাস খুব উদার খাদ্যাভ্যাস। কিন্তু বাড়িতে যখন 30 দিন তার পাত পড়ে, তখন যে সে খুব বিদেশি খাবার খায়, এটা আমার মনে হয় না। সব বাঙালি, যেমন অনেকে হয়তো খায়, কিন্তু বাঙালির বাড়িতে তার খাদ্য মাছ ভাত, ডাল, মাছ ভাত, তরকারি, শুক্তো, এগুলো বাঙালির এখনও বজায় আছে বলে আমি মনে করি, শুধু গ্রামে নয়, শহরে। স্যার, এখানে একটা প্রশ্ন আমি করতে চাইবো, যে অনেক ক্ষেত্রে এই অভিযোগটা ওঠে যে মাছে ভাতে বাঙালি, এটা বাঙালির কোথাও বাঙালির নেগেটিভ হিসেবে দেখা হয়, কেউ বা কারা দেখেন, এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে। কিন্তু সেই বাঙালির জন্যই কোনো রাজনৈতিক দল তারা যখন বলেন যে এটা পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমটাকে বাদ দিলে বাঙালির ঐতিহ্য থাকে না, বাংলার ঐতিহ্য থাকে না, সেইটাকে আমি দুটোকে রিলেট করব কীভাবে? আমি পশ্চিমবঙ্গ দিবস বলে একটা হঠাৎ নতুন নববর্ষের সঙ্গে একটা ঝগড়া বাঁধিয়ে একটা খাড়া করার কোনো মানে হয় না। নববর্ষটা সমস্ত বাঙালির, এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এটা সমস্ত বাংলার, মানে অবিভক্ত বাংলার। কাজে এটা কোনো রাজনৈতিক দল বা প্রশাসন মনে করে আমরা একটা কীর্তি রেখে যাব, আমরা পশ্চিমবঙ্গ দিবস বলে এটা চালু করে যাব, আমার মনে হয় না সেটা খুব বাঙালি খুব গ্রাহ্য করবে বলে আমার মনে হয় না। জোর করে চাপানোর জিনিস, ওটা ওই দলের লোক যখন শাসনে থাকবে তারা মানবে, কিন্তু সেই দল চলে গেলে শাসন থেকে আবার মানুষ ভুলে যাবে। পশ্চিমবঙ্গ দিবস হলে একটা বাড়তি কিছু বাঙালি মর্মের মধ্যে ঢুকবে বলে আমার মনে হয় না। একদম শেষ প্রশ্ন স্যার, বাঙালি এমন একটা জাতি যারা ব্রিটিশদেরকে তাড়িয়ে ছেড়েছে, এক কথায় যদি বলি, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশকে তাড়াতে সক্ষম হয়েছিল, এত শক্তিশালীদের বিরুদ্ধে খালি পায়ে যুদ্ধ করে বুদ্ধিদীপ্ত লড়াই করে বাঙালি সেই স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সেই বাঙালি কি এখন সত্যি কোথাও একটা ধর্মের কাছে মাথা নত করছে? ধর্মের যুদ্ধে কোথাও কি বাঙালি মাথা নত করবে, নাকি আসল জয়টা বাংলা বা বাঙালির?
বাঙালি খালি পায়ে যুদ্ধ করে ব্রিটিশদের তাড়িয়েছে, এটা একটু সরলীকরণ, কিন্তু বাঙালি ছেলে আইএনএ গঠন করে যুদ্ধ করে ব্রিটিশকে বুঝিয়ে দিয়েছে যে এই দেশে শাসন করা আর খুব স্বস্তির ব্যাপার হবে না। এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি স্বীকার করে গেছে। ধর্ম চেষ্টা করছে কিছু বাঙালি, সব বাঙালি তা নয়, চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের যে দল বিজেপি, তারা চেষ্টা করছে বাঙালিকে হিন্দু এবং মুসলমানে ভাগ করবার। হিন্দু ধর্মটা একটুখানি বেশি উগ্র হয়ে উঠছে, তারা বাঙালির খাদ্যাভ্যাসও বদলে দেবার চেষ্টা করছে। আমি মনে করি এই কাজে তারা সফল হবে না। বাঙালি মাছ ভাত ছাড়বে না, বাঙালি মানে মাছ ভাত ছাড়লে আমার মনে হয় যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার হবে। কাজে বাঙালি থাকবে। ও ধর্মের নামে বাঙালিকে ভাগ করার চেষ্টা কখনো সফল হবে বলে আমার মনে হয় না, অন্তত আমি তাই ভাবি। বেশ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। খুব সুন্দর দুটি কথা উনি বলেছেন যে এই পয়লা বৈশাখ শুধু কোনো ধর্মের অনুষ্ঠান নয়, এটাকে যারা ধর্মের মোড়কে দেখছেন, এটা ধর্মের অনুষ্ঠান নয়, এটা বাঙালি আনার একটা সত্তা, এক। আর দুই, যে বা যারা বাঙালিদেরকে ভাগ করার চেষ্টা করছেন, বাংলাকে বিভাজনের চেষ্টা করছেন, সে যে কোনো মোড়কেই হোক না কেন, বাঙালি বা বাংলা কোনো এই সামান্য ঠুনকো জিনিসে ভাঙবে না। সে যেভাবেই ভাঙার চেষ্টা করুক, বাঙালি তার সত্তা ছাড়া যে শূন্য, সেটা বাঙালি অন্তত খুব ভালো করে জানে, সে যে মুলুকেই থাক না কেন। এটা ঠিক যে পবিত্রবাবুদের মতো মানুষ এখনও বাংলার এই মাটিতে এই বার্তাটা দিয়ে চলেছেন বলেই বাংলা বোধহয় আজও আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। আমরা বলতে পারি যে এই বাংলা আমাদের সবার। আমাদের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ স্যার, আপনাকেও নমস্কার।